গল্পস্বল্পে আপনাকে স্বাগত। আজ আপনি শুনতে চলেছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিংবদন্তি সৃষ্টি বিরাজ বউ। সতর্কীকরণ: গল্পটি শ্রোতাদের কাছে সহজবোধ্য করার জন্য লেখাটিকে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত করা হয়েছে। কোনোভাবেই তার লেখককে অসম্মান করা বা মূল গল্পকে বিকৃত করা চ্যানেল গল্পস্বল্পের উদ্দেশ্য নয়। যদি কারো ব্যক্তিগত আবেগে আঘাত লাগে, তার জন্য চ্যানেল আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। হুগলি জেলার সপ্তগ্রামে দুই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করত। ও অঞ্চলে নীলাম্বরের মতো মরা পোড়াতে, কীর্তন গাইতে, খোল বাজাতে এবং গাঁজা খেতে কেউ পারত না। তার উন্নত গৌরবর্ণ দেহে অসাধারণ শক্তি ছিল। গ্রামের মধ্যে পরোপকারী বলে তার যেমন খ্যাতি ছিল, গোয়ার বলে তেমনই একটা অখ্যাতিও ছিল। কিন্তু ছোট ভাই পীতাম্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। সে খর্বকায় এবং কৃশ। মানুষ মরেছে শুনলেই তার সন্ধ্যার পর গা ছমছম করত। দাদার মতন অমন মূর্খও নয়, গোয়ার তুমির ধার দিয়েও সে চলত না। সকালবেলা ভাত খেয়ে দপ্তর বগলে করে হুগলির আদালতের পশ্চিম দিকের একটা গাছতলায় গিয়ে বসত এবং সমস্ত দিন আর্জি লিখে যা উপার্জন করত, সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরে সেগুলি বাক্সে বন্ধ করে ফেলত। রাত্রে ঘরের দরজা জানালা নিজে হাতে বন্ধ করত এবং স্ত্রীকে দিয়ে বারংবার পরীক্ষা করে নিয়ে তবে ঘুমোত। আজ সকালে নীলাম্বর চণ্ডীমণ্ডপের একধারে বসে তামাক খাচ্ছিল। তার অনুরা ভগিনী হরিমতি নিঃশব্দে এসে পিঠের কাছে হাঁটু গেড়ে বসে দাদার পিঠে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। নীলাম্বর হুঁকোটা দেওয়ালে ঠেস দিয়ে রেখে আন্দাজ করে এক হাত তার বোনের মাথার ওপর রেখে সস্নেহে বলল, সকালবেলায় কান্না কেন দিদি? বৌদি গাল টিপে দিয়েছে, কানি বলে গালিও দিয়েছে। হরিমতি মুখ রগড়িয়ে পিঠময় চোখের জল মাখিয়ে দিতে দিতে জানাল। নীলাম্বরী হেসে বলল, তোমাকে কানি বলে? অমন দুটি চোখ থাকতে যে কানি বলে, সেই কানি। কিন্তু গাল টিপে দেয় কেন? হরিমতি কাঁদতে কাঁদতে বলল, মিছি মিছি। মিছি মিছি? আচ্ছা, চলো তো দেখি। বিরাজ বউ। বড় বধূর নাম বিরাজ। তার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল বলে সকলে তাকে বিরাজ বউ বলেই ডাকত। এখন তার বয়স প্রায় 19-20। শাশুড়ির মরণের পর থেকে সেই এখন গৃহিণী। বিরাজ অসামান্য সুন্দরী। 4-5 বছর পূর্বে তার একটি পুত্র সন্তান জন্মে আতড়েই মরে গিয়েছিল। সেই অবধি সে নিঃসন্তান। রান্নাঘরে কাজ করছিল। স্বামীর ডাকে বাইরে এসে ভাই বোনকে একসঙ্গে দেখে তেড়ে মেরে বলে উঠল, পোড়ামুখী, আবার নালিশ করতে গিয়েছিলি? কেন যাবে না? তুমি কানি বলেছ, সেটা তোমার মিছে কথা, কিন্তু তুমি গাল টিপে দিলে কেন? অত বড় মেয়ে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেয়া নেই, কাপড় ছাড়া নেই, গোয়ালে ঢুকে বাছুর খুলে দিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছি। আজ 1 ফোঁটা দুধ পাওয়া গেল না, ওকে মারাই উচিত। না, ঝিকে গয়লা বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তুমি দিদি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? ও কাজটা তো তোমার কম্য নয়। আমি মনে করেছি দুধ দোয়া হয়ে গেছে। আর কোন দিন না মনে করো? বলে বিরাজ রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল। নীলাম্বর হেসে বলল, তুমিও একদিন ওর বয়সে মায়ের পাখি উড়িয়ে দিয়েছিলে। খাঁচার দৌড় খুলে দিয়ে মনে করেছিলে খাঁচার পাখি উঠতে পারে না। মনে পড়ে? পরে, কিন্তু ও বয়সে না, আরো ছোট ছিলাম। এই বলেই সে রান্নাঘরে ঢুকে গেল। হরিমতি বলল, চলো না দাদা, বাগানে গিয়ে দেখি আম পাকলো কিনা। তাই চলো দিদি।
যদু চাকর ভিতরে ঢুকে বলল, নারায়ণ ঠাকুরদা বসে আছেন। এর মধ্যেই এসে বসে আছেন? রান্নাঘরের ভেতর থেকে বিরাজের কথা শুনতে পেয়ে দ্রুত পদে বাইরে বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, যেতে বলে দে খুড়োকে। সকালবেলাতেই যদি ওসব খাও তবে আমি মাথা খুঁড়ে মরবো। বলি কি হচ্ছে এসব আজকাল? নীলাম্বর জবাব দিল না। নিঃশব্দে ভগিনীর হাত ধরে খিড়কির দ্বার দিয়ে বাগানে চলে গেল। এই বাগানটির এক প্রান্ত দিয়ে শীর্ণকায় সরস্বতী নদীর মৃদু স্রোতটুকু গঙ্গাযাত্রীর শ্বাস প্রশ্বাসের মতো বয়ে যাচ্ছিল। স্রোতের সর্বাঙ্গ শৈবালে পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে গ্রামবাসীরা জল ভরার জন্য কূপ খুঁড়ে রেখে গিয়েছে। তারই আশেপাশে শৈবালমুক্ত অগভীর তলদেশে বিভক্ত সুক্তগুলো স্বচ্ছ জলের ভিতর দিয়ে অসংখ্য মাণিক্যের মতো সূর্যালোকে জ্বলে জ্বলে উঠছিল। তীরে একখণ্ড কালো পাথর সমাধিস্তূপের প্রাচীরগাত্র থেকে কোনো এক অতীত দিনের বর্ষার খরস্রোতে স্থলিত হয়ে এসে পড়েছিল এইখানে। এই বাড়ির বধূরা প্রতি সন্ধ্যায় তারই একাংশে মৃত আত্মার উদ্দেশ্যে দীপ জ্বালিয়ে দিয়ে যেত। সেই পাথরটির একধারে এসে নীলাম্বর ছোট বোনটির হাত ধরে বসল। নদীর উভয় তীরেই বড় বড় আমবাগান এবং বাঁশঝাড়। দুই একটা বহু প্রাচীন অশ্বত্থ বট নদীর ওপর পর্যন্ত ঝুঁকে পড়ে শাখা মেলে দিয়েছে। এই শাখাতেই কতকাল কত পাখি নিরুদ্বেগে বাসা মেরেছে, কত শাবক বড় করেছে, কত ফল খেয়েছে, কত গান গেয়েছে। তারই ছাওয়ায় বসে দুই ভাই বোন খানিকক্ষণ চুপ করে বসে থাকল। হঠাৎ হরিমতি দাদার কোলের কাছে আরও একটু সরে এসে বলল, আচ্ছা দাদা, বৌদি কেন তোমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকে? নীলাম্বর গলায় তুলসীর মালা দেখিয়ে হেসে বলল, আমি বৈষ্ণব বলেই ডাকি। যা, তুমি কেন বৈষ্ণব হবে? তারা তো ভিক্ষে করে। আচ্ছা, ভিক্ষে কেন করে দাদা? নেই বলেই করে। কিছু নেই? তাদের পুকুর নেই, বাগান নেই, ধানের গোলা নেই, কিচ্ছুটি নেই? কিচ্ছুটি নেই দিদি, কিচ্ছুটি নেই। বৈষ্ণব হলে কিচ্ছুটি থাকতে নেই। তবে সবাই কেন তাদের কিছু কিছু দেয় না? তা তোর দাদাই কি তোদের দিয়েছে রে? কেন দাও না দাদা? আমাদের তো এত আছে। তবুও তোর দাদা দিতে পারে না, কিন্তু তুই যখন রাজার বউ হবি দিদি, তখন দিস। হরিমতি বালিকা হলেও কথাটায় লজ্জা পেল। দাদার বুকে মুখ লুকিয়ে বলল, যা। নীলাম্বর তার দুই হাত দিয়ে মাথাটা ধরে আলতো করে চুমু এঁকে দিল সেখানে। মা বাপ মরা এই ছোট বোনটিকে সে যে কত ভালোবাসত তার সীমা ছিল না। 3 বছরের শিশুকে বড় বউ বেটার হাতে সঁপে দিয়ে তাদের বিধবা জননী 7 বছর পূর্বে স্বর্গারোহণ করে। সেদিন থেকে নীলাম্বর তাকে মানুষ করে আসছে। সমস্ত গ্রামের রোগীর সেবা করেছে, মরা পুড়িয়েছে, কীর্তন গেয়েছে, গাঁজা খেয়েছে, কিন্তু মায়ের শেষ আদেশটুকু এক মুহূর্তের জন্য অবহেলা করেন। এমন করে বুকে পিঠে মানুষ করেছিল বলেই হয়তো হরিমতি মায়ের মতো অসংকোচে দাদার বুকে মুখ বুজে ঠাই বসে রইল। অদৃশ্যে পুরনো ঝিয়ের গলা শোনা গেল, পুটি, বৌমা ডাকছেন, দুধ খাবে এসো। দাদা, তুমি বলে দাও না এখন দুধ খাবো না। কেন খাবে না দিদি? এখন আমার একটুও খিদে পাইনি। সে আমি বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে সে কিন্তু বুঝবে না। দাসী অলক্ষ্যে থেকে আবার ডাক দিল, পুটি, ও পুটি। নীলাম্বর তাকে তাড়াতাড়ি তুলে দিয়ে বলল, যা, তুই কাপড় ছেড়ে দুধ খেয়ে আয় বোন, আমি বসে আছি। হরিমতি অপ্রসন্ন মুখে ধীরে ধীরে চলে গেল। সেই দিন দুপুরবেলা
বিরাজ স্বামীকে ভাত বেড়ে দিয়ে অদূরে বসে বলল, আচ্ছা তুমিই বলে দাও, আমি কি দিয়ে রোজ রোজ তোমার পাতে ভাত দিই? তুমি এ খাবে না, ও খাবে না, সে খাবে না, শেষকালে কিনা পর্যন্ত মাছটাও ছেড়ে দিলে। নীলাম্বর খেতে খেতে বলল, এই তো তরকারি হয়েছে। এত কত? এ থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এ দিয়ে কি পুরুষ মানুষ খেতে পারে? এ শহর নয় যে সব জিনিস পাওয়া যাবে, পাড়া গাঁ। এখানে সম্বরের মধ্যে এ পুকুরের মাছ, আর তাও কিনা তুমি ছেড়ে দিলে। পুঁটি, কোথায় গেলি? বাতাস করবি আয়। সে তো হবে না, আজ যদি পাতে একটি ভাত পড়ে থাকে তো তোমার পায়ে মাথা খুঁড়ে মরবো। নীলাম্বর নিঃশব্দে হাসি মুখে আবার খাবারে মনোযোগ দিল। বিরাজ রেগে বলে উঠল, কি হাসো? আমার গা জ্বালা করে। দিন দিন তোমার খাওয়া কমে আসছে, সে খবর রাখো। গলায় হাড় বেরোবার জো হচ্ছে, সেদিকে চেয়ে দেখো। দেখেছি, ও তোমার মনের ভুল। মনের ভুল? তুমি গুণে একটি ভাত কম খেলে তা আমি বলে দিতে পারি। রতি পরিমাণ রোগা হলে আমি গায়ে হাত দিয়ে তা দৌড়ে দিতে পারি, তুমি জানো? চা তো পুটি, পাখা রেখে রান্নাঘর থেকে তোর দাদার দুধ নিয়ে আয়। হরিমতি একধারে দাঁড়িয়ে বাতাস করছিল। পাখা রেখে সে এবার এক ছুটে দুধ আনতে চলে গেল। বিরাজ আবার শুরু করে, ধম্মকম্ম করবার ঢের সময় আছে। আজ ও বাড়ির পিসিমা এসেছিলেন, শুনে বললেন এত কম বয়সে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, সে হবে না। শেষকালে কি হতে কি হবে, তোমাকে আমি মাছ ছাড়তে দেব না। নীলাম্বর এবার কিঞ্চিত হেসে ফেলল, বলল, আমার হয়ে তুই বেশি করে খাস তাহলেই হবে। হাড়ি কেওড়ার মতো আবার তুই তোকারি? মনে থাকে না রে, ছেলেবেলার অভ্যাস যেতে চায় না। কত তোর কান মলে দিয়েছি, মনে আছে? মনে আবার নেই? ছোটটি পেয়ে তুমি কম অত্যাচার করেছো আমার উপরে। বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, আমাকে দিয়ে তুমি তামাক সাজিয়েছো কত। তো শয়তান লোক তুমি। নীলাম্বর হো হো করে হেসে উঠল। আজও সেই সব মনে আছে, কিন্তু জানিস তখন থেকেই তোকে ভালোবাসতাম। বিরাজ হাসি চেপে বলল, চুপ করো, পুটি আসছে। হরিমতি দুধের বাটি পাতের কাছে রেখে দিয়ে পাখা নিয়ে আবার বাতাস করতে লাগলো। বিরাজ উঠে গিয়ে হাত ধুয়ে এসে স্বামীর সন্নিকটে বসে পুঁটিকে বলল, আমাকে পাকাটা দিয়ে পুটি, তুই খেলগে যা। পুঁটি চলে গেলে বিরাজ বাতাস করতে করতে বলল, সত্যি বলছি, অত ছোটবেলায় বিয়ে না হয় ভালো। কেন নয়? আমি তো বলি মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে হওয়া ভালো। না, আমার কথা আলাদা, কেননা আমি তোমার হাতে পড়েছিলাম। তাছাড়া আমার দুষ্ট বজ্জাত যা ননদ ছিল না। আমি 10 বছর বয়স থেকেই গিন্নি, কিন্তু আর 5 জনের ঘরেও তো দেখছি। এই যে ছোটবেলা থেকে বকাঝকা মারধর শুরু হয়ে যায়, শেষে বড় হয়েও সে দোষ ঘুচে না, বকাঝকা থামে না। সেই জন্যই তো আমি আমার পুটির বিয়ের নামটি করিনি। নয়তো পরশু রাজরাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকে ঘটকে এসেছিল, সর্বাঙ্গী গয়না, 1000 টাকা নগদ। তবু আমি বলি না, আরও 2 বছর থাক। নীলাম্বর মুখ তুলে আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ রে, তুই কি পণ নিয়ে মেয়ে বেচবি নাকি রে? কেন নেব না? আমার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হতো না? আমাকে তোমরা 300 টাকা দিয়ে কিনে আনোনি? ঠাকুরপোর বিয়েতে 500 টাকা দিতে হয়নি? না না, তুমি আমার ওসব কথায় থেকো না। আমাদের যা নিয়ম আমি তাই করব। আমাদের নিয়ম মেয়ে বেচা? এই খবর তো কে দিল? আমরা পণ দিই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 1 পয়সাও নিই নে। আমি আমার পুটিকে দান করব। বিরাজ স্বামীর মুখ চোখের ভাব লক্ষ্য করে হঠাৎ হেসে ফেলে বলল, আচ্ছা আচ্ছা, তাই করো। এখন খাও, ছুতো করে যেন উঠে যেও না। আমি বুঝি ছুতো করে উঠে যাই? না, একদিনও না। ও দোষটি তোমার আমি দিতে পারবো না। এই জন্যে কতদিন যে আমায় উপোস করে কাটাতে হয়েছে সে ছোট বউ জানে। ও কি খাওয়া গেল নাকি? বিরাজ ব্যস্ত হয়ে পাখাটা ফেলে দিয়ে দুধের বাটিটা চেপে ধরে বলল, দোহাই তোমার, উঠো না। ও পুঁটি, শিগগির যা, ছোট বউয়ের কাছ থেকে 2টো সন্দেশ নিয়ে আয়। না না, ঘাড় নাড়লে হবে না, তোমার এখনও পেট ভরেনি। মাইরি বলছি, তাহলে আমি ভাত খাবো না। কাল রাত্রির 1টা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। হরিমতি একটা রেকাবিতে সবগুলো সন্দেশ নিয়ে এসে পাতের কাছে রেখে দিল। নীলাম্বর হেসে বলল, আচ্ছা তুমি বলো,
এতগুলো সন্দেশ কি আমি খেতে পারি? বিরাজ মিষ্টান্নের পরিমাণ দেখে মুখ নিচু করে বলল, গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে খাও, পারবে। তবু খেতে হবে? হ্যাঁ, হয় মাছ ছাড়তে পারবে না, না হয় এই জিনিসটা একটু বেশি করেই খেতে হবে। নীলাম্বর রেকাবিটা টেনে নিয়ে বলল, তোর এই খাওয়ার জুলুমের ভয় না আমার ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি। আমাকেও দাদা। চুপ কর পোড়ামুখী, খাবি না তো বাঁচবি কি করে? এই নালিশ বেরোবে শ্বশুর বাড়ি গিয়ে। মাস দেড়েক পর, বিগত 5 দিন জ্বর ভোগের পর আজ সকাল থেকে নীলাম্বর একটু সুস্থ বোধ করছে। বিরাজ তার বাসি কাপড় বদলিয়ে কাঁচা কাপড় পরিয়ে মেঝেই বিছানা পেতে শুয়ে দিয়ে গেছিল। নীলাম্বর জানলার বাইরে একটা নারকেল গাছের দিকে চেয়ে চুপ করে শুয়ে আছে। ছোট বোন হরিমতি গাছে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে। অনতিকাল পরেই স্নান সেরে বিরাজ সিক্ত চুল পিঠের ওপর ছড়িয়ে দিয়ে পট্টবস্ত্র পরে ঘরে ঢুকল। সমস্ত ঘর যেন আলো হয়ে উঠল। নীলাম্বর চেয়ে দেখে বলল, ও কি? যাই বাবা, পঞ্চানন্দের পুজো পাঠিয়ে দিগে। বলে শিয়রের কাছে হাঁটু গেড়ে বসে সে তার হাত দিয়ে স্বামীর কপালের উত্তাপ অনুভব করে বলল, না, জ্বর নেই। জানিনি এবছর মানমনি কি আছে। ঘরে ঘরে কি কাণ্ড যে শুরু হয়েছে। আজ সকালে শুনলাম আমাদের মতি মোড়লের ছেলের সর্বাঙ্গে মা অনুগ্রহ করেছে, দেহে তিল রাখবার স্থানটুকু নেই। তা মতির কোন ছেলের বসন্ত? বড় ছেলের। মা শীতলা, গা ঠান্ডা করো মা। আহা, এ ছেলেই ওর রোজগারি। গেল শনিবারের শেষ রাত্রিরে ঘুম ভেঙে হঠাৎ তোমার গায়ে হাত পড়ায় দেখি গা যেন পুড়ে যাচ্ছে। ভয় বুকের রক্ত কাঠ হয়ে গেল। উঠে বসে অনেকক্ষণ কাঁদলুম, তারপরে মানত করলুম, মা শীতলা, যদি ভালো করো মা, তবে পুজো দিয়ে আবার খাবো দাবো, না হলে অনাহারে প্রাণ ত্যাগ করব। বলতে বলতে তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ল তার কোমল গালবে। নীলাম্বর আশ্চর্য হয়ে বলল, তুমি উপোস করে আছো নাকি? হ্যাঁ দাদা, কিছু খায় না বৌদি, কেবল সন্ধেবেলায় 1 মুঠো কাঁচা চাল আর 1 ঘটি জল খেয়ে আছে, কারো কথা শুনে না। নীলাম্বর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলল, এইগুলো কি তোমার পাগলামি নয়? পাগলামি নয়, আসল পাগলামি। মেয়ে মানুষ হয়ে জন্মাতে বুঝতে স্বামী কি বস্তু, তখন বুঝতে এমন দিনে তার জ্বর হলে বুকের ভেতরে কি করতে থাকে। পুটি, ঝি পুজো নিয়ে যাচ্ছে, সঙ্গে যাস তো যা, শিগগির করে নিয়ে গে। তবে দেরি করিস নে, যা, ঠাকুরের কাছে তোর দাদার জন্য বেশ করে বর চেয়ে নিস। পুঁটি ছুটে চলে গেল। নীলাম্বর কিঞ্চিত হেসে বলল, সেও পারবে, বরং তোমার চেয়ে ওই ভালো পারবে। তা মনে করো না। ভাই বলো আর বাপ মাই বলো, মেয়ে মানুষের স্বামীর বড় আর কেউ না। বাপ ভাই মা গেলে দুঃখ কষ্ট খুবই হয়, কিন্তু স্বামী গেলে যে সর্বস্ব যায়। এই যে 5 দিন না খেয়ে আছি, তা তোর ভাবনা চাপে একবারও মনে হয়নি যে উপোস করে আছি। কিন্তু কই, ডাকো তো তোমার কোন বোনকে, দেখি কেমন। আবার তবে বলো কেন, পাগলামি করেছি সে জানি আমি, আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনিই জানেন। আমি তো তাহলে একটি দিনও বাঁচতুম না। শীতের সিঁদুর তোলবার আগে এ শীতে পাথর দিয়ে চেঁচে ফেলতুম। শুভযাত্রা করে লোকে মুখ দেখবে না, শুভকর্মে লোকে ডেকে জিজ্ঞাসা করবে না। এ দুটো শুধু হাত লোকের কাছে বার করতে পারবো না, লজ্জায় মাথার আঁচল জড়াতে পারবো না। ছিছি, সে বাচ্চা কি আবার একটা বাচ্চা? সেকালে যে পুড়িয়ে মারা ছিল, সেই ছিল ঠিক কাজ। পুরুষ মানুষে তখন মেয়ে মানুষের কষ্ট দুঃখ বুঝতো, এখন বোঝে না। না, তুই বুঝিয়ে দিকে। তা পারি, আর শুধু আমিই কেন, তোমাকে পেয়ে যে হারাবে সেই বুঝিয়ে দিতে পারবে। আমি একলা নই, যাকে এই সব রুখে যাচ্ছি। বলে হেসে উঠল। তারপর ঝুঁকে পড়ে আর একবার স্বামীর বুকে হাত দিয়ে উত্তাপ দেখে বলল, গায়ে কোথাও ব্যথা নেই তো? না। নীলাম্বর ঘাড় নেড়ে উত্তর দিল। বিরাজ বলল, তবে আর কোনো ভয় নেই। আজ আমার খিদে পেয়েছে, যাই এইবার দুটো রাত ভাত জোগাড় করি গে। সত্যি বলছি,
তোমাকে আজ কেউ যদি আমার একখানা হাত কেটে দিয়ে দেয় তাহলেও বোধ করি রাগ হয় না। যদু চাকর বাইরে থেকে হাঁক পারলেন। মা, কবিরাজ মশাইকে এখন ডেকে আনতে হবে কি? না না, আর দরকার নেই। যদু তবুও গৃহিণীর অনুমতির জন্য দাঁড়িয়ে থাকলো। বিরাজ তা দেখে বলল, না, যা ডেকে নিয়ে আয়, একবার ভালো করে দেখে যান। দিন তিনেক পরে আরোগ্যলাভ করে নীলাম্বর বাইরে চণ্ডীমণ্ডপে বসেছিল। এমন সময় মতি মোড়ল এসে নীলাম্বরকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়ল। দাদা ঠাকুর, তুমি একবার না দেখলে তো আমার সীমন্ত আর বাঁচে না। একবার পায়ের ধুলো দাও দেবতা, তাহলে যদি সে যাত্রায় বাঁচে। আর সে বলতে পারে না, আকুলভাবে কেঁদে ওঠে। মতি চোখ মুছে আবার বলল, সে আর কি বলবো, মা যেন একেবারে ঢেলে দিয়েছেন। ছোট জাত হয়ে জন্মেছি ঠাকুরদা, কিছুই তো জানি না কি করতে হয় না করতে হয়। হে একবারটি চলো, দোহাই তোমার। বলে নীলাম্বরের দু পা জড়িয়ে ধরে সে। নীলাম্বর ধীরে ধীরে পা ছাড়িয়ে নিয়ে কোমল স্বরে বলে, কিচ্ছু ভয় নেই মতি, তুই যা, আমি পরে যাব। তার কান্নাকাটির কাছে সে নিজের অসুখের কথা আর বলতে পারল না। বিশেষত সকল রকমের রোগের সেবা করে এই বিষয়ে তার এত অধিক দক্ষতা জন্মেছিল যে আশেপাশের গ্রামের মধ্যে কারো শক্ত অসুখ বিসুখে তাকে একবার না দেখিয়ে বা তার মুখের আশ্বাস বাক্য না শুনে রোগীর আত্মীয় স্বজনেরা কিছুতেই ভরসা পেত না। নীলাম্বর এই কথা নিজেও জানত। ডাক্তার কবিরাজের ওষুধের চেয়ে দেশের অশিক্ষিত লোকের দল তার পায়ের ধুলো আর হাতের জলপোড়াকেই বেশি শ্রদ্ধা করে। এটা বুঝতো বলেই সে আজ অবধি কাউকে কোনো দিন ফিরিয়ে দিতে পারেনি। মতি চাঁড়াল আর একবার কেঁদে আর পায়ের ধুলোর দাবি জানিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। নীলাম্বর উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলো, তার শরীর তখনও ঈষৎ দুর্বল ছিল বটে, কিন্তু সে কিছুই নয়। সে ভাবতে লাগলো বাড়ির বাইরে যাবে কি করে। সে বিরাজকে অত্যন্ত ভয় করে, তার কাছে একথা সে মুখে আনবেই বা কি করে। ঠিক এই সময় ভিতরের উঠান থেকে হরিমতির সুতীক্ষ্ণ কণ্ঠের ডাক আসলো, দাদা, বৌদি ঘরে এসে শুতে বলছে। নীলাম্বর জবাব দিল না। মিনিটখানেক পরে হরিমতি নিজে এসে উপস্থিত হলো। বলল, শুনতে পাওনি দাদা? ওহ, আরে না। সেই চারটি খেয়ে বসে আছো। বৌদি বলছে আর বসে থাকতে হবে না, একটু সৌগে। সে কি করছে রে পুটি? এখন ভাত খেতে বসেছে। লক্ষ্মী দিদি আমার, একটা কাজ করবি? বলো। আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ে আয় দেখি। চাদর আর ছাতি? হরিমতি চোখ কপালে তুলে বলে উঠল, বাপরে, বৌদি ঠিক এদিক মুখ করে খেতে বসেছে যে। নীলাম্বর শেষ চেষ্টা করে বলল, পারবি না আনতে? না দাদা, দেখে ফেলবে, তুমি শোবে চলো। বেলা তখন প্রায় 2টো। বাইরের প্রচণ্ড রৌদ্রের দিকে তাকিয়ে সে পথে বার হবার কথা ভাবতেও পারল না। হতাশ হয়ে ছোট বোনের হাত ধরে ঘরে এসে শুয়ে পড়ল। হরিমতি কিছুক্ষণ অনর্গল বকতে বকতে একসময় ঘুমিয়ে পড়ল। নীলাম্বর চুপ করে মনে মনে নানা রকম ভাবনা চিন্তা করে দেখতে লাগলো। কথাটা ঠিক কীরকম করে পারলে খুব সম্ভব বিরাজের করুণা উদ্রেক করা যায়। বেলা প্রায় পড়ে এসেছে। বিরাজ বুকের তলায় একটা বালিশ দিয়ে ঘরের শীতল মসৃণ সিমেন্টের মেঝের ওপর উপর হয়ে শুয়ে এক মনে মামা ও মামিকে 4 পাতা জোড়া একখানা চিঠি লিখছিল। কি করে বাড়িতে শুদ্ধমাত্র মা শীতলার কৃপায় মরা বাঁচা ফিরেছে, কি করেই বা এ যাত্রায় শিথির ও হাতের নোয়া বজায় থেকে গেছে, ইত্যাদি ইত্যাদি। লিখতে লিখতে সে কাহিনী যেন শেষই হতে চাইছিল না। এমন সময় খাটের ওপর থেকে নীলাম্বর হঠাৎ ডেকে বলল, একটি কথা বিরাজ।
বিরাজ দোয়াতের মধ্যে কলমটা ছেড়ে দিয়ে মুখ তুলে বলল, কি কথা? যদি রাখো তো বলি। বিরাজ আর প্রশ্ন করল না। কলমটা তুলে নিয়ে চিঠি শেষ করবার জন্য আবার ঝুঁকে পড়ল, কিন্তু চিঠিতে আর মন দিতে পারল না। ভিতরে ভিতরে কৌতূহলটা তার প্রবল হয়ে উঠল। সে উঠে বসে বলল, আচ্ছা বলো, আমি কথা রাখবো। নীলাম্বর একটুখানি হাসল, একটুখানি ইতস্ততও করল, তারপর বলল, দুপুরবেলা মতিচারাল এসে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল। তাদের বিশ্বাস আমার পায়ের ধুলো না পড়লে তার সীমন্ত বাজবে না। আমাকে একবার যেতে হবে যে। তার মুখের দিকে চেয়ে বিরাজ স্তব্ধ হয়ে বসে রইল। খানিক পরে বলল, এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কি করব বিরাজ, কথা দিয়েছি যে আমাকে যে একবার যেতেই হবে। কথা দিলে কেন? নীলাম্বর চুপ করে বসে রইল। বিরাজ কঠিনভাবে শাসিয়ে দিল, তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একলার? ওতে কারো কিছু বলবার নেই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। নীলাম্বর কথাটা হালকা করার জন্য একটু হাসবার চেষ্টা করলো বটে, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার আর হাসি আসলো না। কোনো মতে বলার চেষ্টা করলো, কিন্তু তোর কান্না দেখলে। ঠিক তো, তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি? বলেই 4 পাতা জোড়া চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়তে ছিঁড়তে বলল, উফ, পুরুষ মানুষেরা কি, হ্যাঁ, 4 দিন 4 রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালো, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, এই রোগা দেহ নিয়ে রোগী ঘাটতে চলল। আচ্ছা যাও, তবে আমার ভগবান আছেন। বলে আবার বালিশে বুক দিয়ে উপর হয়ে পড়ল। নীলাম্বরের ওষ্ঠাধরে অতি সূক্ষ্ম অতি ক্ষীণ হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বলল, সে ভরসা কি তোদের আছে বিরাজ, যে কথায় কথায় ভগবানের দোহাই পারিস? না, ভগবানের ওপর ভরসা শুধু তোমাদের এক চেটে, আমাদের না। আমরা কীর্তন গাই নে, তুলসীর মালা পরি নে, মরা পোড়াই নে, তাই আমাদের নয়, একলা তোমাদেরই। নীলাম্বর তার রাগ দেখে একটু মুচকি হাসল। রাগ করিস নি বিরাজ, সত্যিই তাই। তুই একা নয়, তোরা সবাই ওই। ভগবানের ওপর ভরসা করে থাকতে যতটা জোরের দরকার ততটা জোর মেয়ে মানুষের দেহে থাকে না। তাতে আর তোর দোষ কি? বিরাজ আরও রেগে উঠল। না, দোষ কেন? ওটা মেয়ে মানুষের গুণ। কিন্তু গায়ের জোরে যদি এত দরকার, তা বাঘ ভালুকের গায়েও তো ঢের জোর আছে। আর জোর থাক ভালো, না থাক ভালো, এই রোগী দেহ নিয়ে আমি তোমাকে আর বার হতে দেব না, তা তুমি যত তর্কই করো না কেন। নীলাম্বর আর কিছু বলল না, চুপ করে শুয়ে থাকল। বেলা গেল, যাই। বিরাজও কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে উঠে গেল। ঘণ্টাখানেক পরে দীপ জ্বালিয়ে ঘরে সন্ধ্যা দিতে এসে দেখল স্বামী শয্যায় নেই। তাড়াতাড়ি বাইরে এসে জিজ্ঞেস করলো সে, পুটি, তোর দাদা কই রে? যা বাইরে গিয়ে দেখে আয় তো। পুটি এক ছুটে চলে গেল। মিনিট 5 পরে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, কোথাও নেই, নদীর ধারেও নেই। তারপর রান্নাঘরের দুয়ারে এসে গুম মেরে বসে রইল। কেমন লাগলো আপনার এই গল্পটি? অবশ্যই আপনার সৎ মন্তব্য দিয়ে যাবেন, যাতে করে আমরা আমাদের কাজকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আরও হ্যাঁ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো উঠি, আসছি আবার আগামী দিন পরবর্তী এপিসোড নিয়ে, শুধুমাত্র গল্প স্বল্পে।